ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্প্যাম কুইজের বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যার উপর ক্লাস আছে। তো এই ক্লাসে আমি প্রথম যে প্রশ্ন করব সেটা হচ্ছে, তোমাদের কেউ কেউ সবাই মেবি এই বাস্তব সংখ্যার জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা আগে করে ফেলছো, তাই না? তো টিচারদের কাছে অলরেডি এই চ্যাপ্টার সম্পর্কে অনেক কিছু জানছো। প্রথম কথা বলি যে বাস্তব সংখ্যা এর ইম্পর্টেন্স কিরকম। বাস্তব সংখ্যা এটা আমাদের বোর্ড এক্সামে মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্স পায়, কিন্তু যখন অ্যাডমিশন লেভেলে আসে তখন এই অ্যাডমিশন লেভেলে এর ইম্পর্টেন্স একেবারেই কম। কিন্তু সবগুলো পড়া লাগে, তাই এটাও পড়া লাগে। আর আজ পর্যন্ত যে 20 বছরে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলে সবগুলো মিলে মোটে 8টা থেকে 11টার মতো প্রশ্ন আসছে আজ পর্যন্ত, যেখানে জটিল সংখ্যা এই অ্যাডমিশন এবং আমাদের বোর্ড এক্সামে মিডিয়াম লেভেলে ইম্পর্টেন্স পায়। তো সেই জায়গায় আমরা যদি দেখি 22টার মতো প্রশ্ন আসছে আজ পর্যন্ত। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, এখানে সময় যেহেতু আজকে তার মধ্যে একটু আমার সমস্যা হয়েছিল আর কি। তো যাই হোক, এখানে সময় নিয়ে একটুখানি সমস্যা। 1 ঘন্টা 20 মিনিটে জানোই যে দুটো চ্যাপ্টার কখনই পুরোপুরি ভাবে কভার করা সম্ভব না। তো এমন কিছু টপিক সিলেক্ট করছি আমি, যেগুলো টপিকগুলো মোটামুটি করা যায় আর কি। কারণ ডিটেলসে পড়াতে গেলে দেখা যায় অনেক কিছু বাদ পড়বে। তো যাই হোক, যে জিনিসগুলো বাদ থাকবে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে সেগুলো দেখা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি আজকে। রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, এই চ্যাপ্টার শুরু করার জন্য প্রথমেই আমাদের কিছু সাইন্স এন্ড নোটেশন সম্বন্ধে জানতে হবে। তো কি ধরনের সাইন? যেমন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর ওপেন থার্ড ব্র্যাকেট। তো এই ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে মুক্ত, তাই না? এটা হচ্ছে মুক্ত। এটি বদ্ধ, এটিও মুক্ত। যে কোনো একটা যদি থার্ড ব্র্যাকেট এরকম ওপেন থাকে, তার মানে সেটা হচ্ছে মুক্ত। এটা হচ্ছে বদ্ধ মুক্ত আর কি। তো এটা যদি আমরা ভিজুয়াল রিফ্লেকশন দেখি তাহলে হচ্ছে, যেমন দেখো এবি, এটা যেটা একটা আসলে, এই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো দিয়ে আসলে রেঞ্জ বোঝানো হয়। রেঞ্জের যে প্রথম উপাদান, সেই উপাদান দ্বারা বোঝানো হয় এটা হচ্ছে রেঞ্জের সর্বনিম্ন সর্বনিম্ন মান সম্পন্ন উপাদান। আর যেটা পরের যে উপাদানটা থাকে, সেই উপাদান দ্বারা বোঝায় যে এটি হচ্ছে রেঞ্জের সর্বোচ্চ মান বা সর্বোচ্চ মান সম্পন্ন উপাদান। তো এটাকে যদি আমি বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখা আছে, তো জানো যে বাস্তব সংখ্যার সংখ্যা রেখা একমাত্রিক। কারণ বাস্তব সংখ্যার মধ্যে দেখো কত কি পড়ে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আমাদের স্বাভাবিক সংখ্যা, মূলদ, অমূলদ, তুরীয় সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এই সবগুলো সংখ্যা আসলে একটা রেখার মধ্যে আমরা প্লট করি। তো একটা রেখার মধ্যে যদি আমরা প্লট করি, তাহলে এই রেঞ্জের জন্য আমরা প্লট করতে পারবো এভাবে। মূল বিন্দু হচ্ছে 0। তো জিরোটাকে প্লট না করে জাস্ট আমি এই দুটো বিন্দু গিয়ে দেখাই, এ বি। এই দুটো বিন্দু একদম পুরোপুরি কালো করে দেওয়া যাবে না, এটা আর কি বোঝায় যে এক্স এর মান এর চেয়ে বড় এবং বি এর চেয়ে ছোট। কিন্তু যদি আমি পুরোপুরি কালো করে দিতাম তাহলে বোঝাতো এক্স এর মান এ এর সমান, আর বি এরও সমান বোঝাতো, মানে সমান হওয়ার একটা সম্ভাবনা ছিল, এরকম একটা সম্পর্ক। আর বদ্ধ বন্ধনীর ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা দেখি, যেমন এটা যদি হয় ব্র্যাকেট এ কমা বি, তাহলে সংখ্যা রেখায় আমরা এইভাবে দেখাতাম, এটা পুরো কালো করে দিতে হবে, দেন এ বি, আর মাঝখানে প্রত্যেকটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে যেহেতু উপাদান, এর প্রত্যেকটা এক্স এর মধ্যে পড়বে। আর সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে আসলে রেঞ্জ বোঝায় না, এটা দ্বারা বোঝায় কোন একটা সেট। তো এই বিষয়টা মাথায় রাখবা, কারণ এই বিষয়টা যখন তোমরা ওই ফাংশন অধ্যায়টা করবা, ফাংশন অধ্যায়ে গেলে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই দুটো নিয়ে দুটো আলাদা টাইপের অঙ্ক করছে আর কি, ওই 8 নাম্বারের দিকে আর কি। যাই হোক, তো এর দ্বারা সেট বোঝাবে। যেমন ধরো কোনো একটা সেট নেই এ কমা বি, এটা যদি আমি বাস্তব সংখ্যা রেখায় প্লট করি তাহলে তা হবে এরকম, এ বি, অর্থাৎ এক্স এর মান এ এবং বি উভয়ের সমান। যদি আমি আরেকটা উপাদান নিতাম সি, তাহলে এর মান সি এরও সমান হতো, কিন্তু মাঝখানের রেখাগুলো কিন্তু আগের মতো এখানে ডার্ক করা যাবে না, বুঝছো? তো
বাস্তব সংখ্যা থেকে আমরা পরের যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে পরম মান। মড এক্স ইজ লেস অর ইকুয়াল টু যদি এ থাকে, মড এক্স ইজ লেস অর ইকুয়াল টু যদি এ থাকে, তাহলে এটাকে কিভাবে লিখবো? তাহলে এটাকে লেখা যায় মাইনাস এ ইজ লেস অর ইকুয়াল টু এক্স ইজ লেস অর ইকুয়াল টু এ। এটা যদি এখন গ্রেটার দ্যান সাইন থাকে তখন কি করব? তখন দেখো মডুলাসের কাজটা আসলে কি। আমি যখন কোনো একটা সংখ্যাকে মডুলাসের ভেতরে নেই, ধরো যে হোক সেটা +5 হোক সেটা -5, এটা সব সময় আমাকে অঋণাত্মক একটা রেজাল্ট দেয়। আমি আসলে জানি না যে এর ভেতরে ধনাত্মক মান বা ঋণাত্মক মান কোনটা আছে, কিন্তু আমার মডুলাসটা সবসময় একটা অঋণাত্মক রেজাল্ট দিচ্ছে। তো তার জন্য যখন গ্রেটার দ্যান সাইন থাকে প্রথমে আমার ধরে নিতে হয় এক্স অঋণাত্মক হলে। অঋণাত্মক হলে কি হবে আর হচ্ছে ঋণাত্মক হলে কি হবে, কারণ মডুলাসের ভিতরে দুটোই থাকতে পারে। এই জন্য মডুলাস তুলে দেওয়ার সময় আমাকে দুটো শর্তই ইউজ করতে হয় এখানে যখন গ্রেটার দ্যান সাইন থাকে। অঋণাত্মক হলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ, আর এক্স ঋণাত্মক হলে এক্স ইজ লেস অর ইকুয়াল টু মাইনাস এক্স ইজ, সরি এটা একটু ভুল হয়ে গেছে, খেয়াল রাখো মাইনাস এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু এ। এখানে এই সাইনটার দিকে তোমার একটু নজর রাখো, এই সাইনটা যেন মাইনাস আসার জন্য এই সাইনটা সরাসরি উল্টাই দিও না। এখানে জাস্ট এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই অসমতার চিহ্নটা এটা যেন চেঞ্জ না হয়। এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় ভুল করি যে মাইনাস দিয়ে ফেলছি এখানে একটা এটা সাইন দিই, কিন্তু এটা মানে কোনো কিছুই হলো না আর কি। তো যাই হোক, সামনে একটা মাইনাস দিবা, জাস্ট এক্স এর সামনে সাইনটা চেঞ্জ করো, বাট এই অসমতাটা তখন পর্যন্ত চেঞ্জ করা যাবে না। তারপরের লাইনে দেখো এখানে যদি -1 দিয়ে গুণ করে দেখো ওই পাশে, তাহলে এটা হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস এ। তারপর লিখবা, তারপরে এটা হচ্ছে এই প্রশ্নের নির্ণয় অসমতা ছিল এটা, তাই না? নির্ণয় অসমতা। আর এখানে নির্ণয় অসমতা হচ্ছে কোনটা বলবা যে নির্ণয় অসমতা x is greater or equal to a, or x is less or equal to minus a। এবার আসি হচ্ছে পরম মান দিয়ে অসমতা। আচ্ছা দেখো, এখানে আমরা পরম মান থেকে আমি অসমতাকে প্রকাশ করছি, কিন্তু যদি অসমতা থেকে পরম মানকে প্রকাশ করতে বলে তখন কি করব? ধরে নেই কোনো একটা অসমতা আমাকে এভাবে দিচ্ছে -7 এর চেয়ে -7 is less or equal to x is less or equal to 3। এখান থেকে আমাকে পরম মানে রূপান্তর করতে হবে। তো পরম মানে রূপান্তর করার সময় যে কাজটা করব, উভয় পাশে যেই সংখ্যাগুলো থাকবে উভয় পাশে তাদের গড় নিব। তাদের গড় নিয়ে সেই গড়ের মাইনাসটা উভয় পাশে যোগ করব অসমতায়, ঠিক আছে? তো যদি এটার গড় নিয়ে আমি উভয় পাশে যোগ করে দিই, তাহলে এটা কত হচ্ছে? 2। 2 যদি হয় তাহলে এটা আসতেছে হচ্ছে -5 এক্স ইজ, তারপরে ইজ গ্রেটার দেন ইজ লেস দেন এক্স ইজ লেস দেন +5। তাহলে নিম্ন অসমতাকে আমরা লিখতে পারবো, ও সরি এটা হচ্ছে +2 হবে এখানে। তারপরে মড এক্স প্লাস টু ইজ লেস অর ইকুয়াল টু +5। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গায় নির্ণয় পরম মান। এখন কথা হচ্ছে এই জায়গায় কিছুক্ষণ আগে যেটা দেখছো সেটা হচ্ছে, দেখো অসমতায় এক্সটা ছিল, এই পরম মানে যে রাশিটা ছিল সেইখানে এক্সটা ছিল লবে, কিন্তু এখন যদি ভাই এটা হরে থাকে তখন কি অবস্থা হবে? যদি একটা অসমতা থাকে 1/mod x+5 গ্রেটার অর ইকুয়াল টু 7, এই জায়গায় দেখো অসমতায় সবসময় এক্সটা ছিল লবে, তাই আমি এখানে বজ্রগুণন করে এই রাশিটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে লিখতে পারবো আমি mod x+5 is less or equal to 1/7, তাই না? তারপরে আবার ঠিক আগের মতো
আমরা লিখবো যে এই পাশে -1/7 ইজ লেস অর ইকুয়াল টু x প্লাস 5 ইজ লেস অর ইকুয়াল টু 1/7। তারপরে উভয় পাশে -5 যোগ করে বা অসমতায় -5 যোগ করে পাই। অসমতায় যদি -5 যোগ করে দিই তাহলে 1/7 -5 is less or equal to x is less or equal to 1/7 -5। এটা হচ্ছে নির্ণয় অসমতা। এখানে ছোট কিছু ক্যালকুলেশন আছে, তোমরা করে নিবা। তো কিন্তু এখানেই আসলে শেষ না। এই জায়গায় যেহেতু ভগ্নাংশ ছিল, আর ভগ্নাংশতে দেখো যদি এখানে এর মানটা মাইনাস হতো তাহলে এই ভগ্নাংশের মান একটা অসংজ্ঞায়িত মানে চলে যেত। তাই এখানে তোমাকে উল্লেখ করে দিতে হবে যেখানে x is not equal to -5। তো এখন কথা হচ্ছে এই জায়গায় গ্রেটার দেন সাইন না থেকে যদি লেস দেন সাইন থাকে তখন কি করব? তাহলে ঠিক আগের মতো এটাকে তুমি এই পাশে পার করে নিয়ে যাবা, যে এটা হয়ে যাবে mod x plus 5 is greater or equal to 1/7। গ্রেটার দেন সাইন আছে। এখন দেখো x এর মান এর ভেতর আমার জানা নাই যে ধনাত্মক না ঋণাত্মক, তাই দুটো শর্তে আমাকে ইউজ করতে হবে। প্রথম কথা হচ্ছে হয় x এর মান প্রথমে ধনাত্মকটা নিবা, মানে এই পুরো রাশির মান প্রথমে ধনাত্মকটা নিলে বা অঋণাত্মকটা নিলে কি হয়, x plus 5 is greater or equal to 1/7। অথবা এই মানটা মাইনাস হতে পারে, মাইনাস এক্স প্লাস 5 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1/7। দেন এখানে দেখো দুইটা সাথে দুটো ইকুয়েশন আমাদের দেখাইতে হবে। উভয় পাশে এখানে যদি -5 যোগ করে দাও তাহলে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 1/7 মাইনাস 5। আর এই পাশে দেখো -x -5 উভয় পাশে যদি আমি +5 যোগ করে দিই তাহলে এটা হচ্ছে, আমি উভয় পাশে +5 যোগ করে দিচ্ছি, দেন এই মাইনাসটা উভয় পাশে আমি আবার -1 দিয়ে গুণ করবো। -1 দিয়ে গুণ করলে কি হবে, এই সাইনটা উল্টে যাবে। দেন লিখতে পারবো x is less or equal to -1/7 plus 5। এই দুটা হচ্ছে এই জায়গায় নির্ণেয় অসমতা। একটা ছোট্ট প্রবলেম সলভ করা যাক, সেটা হচ্ছে আমাদের বোর্ডের খুবই একটা ফেমাস প্রবলেম। mod x minus 1 is less than 3 হলে প্রমাণ করো যে mod x cubed minus 1 is less than 63। প্রথমে আমাদের এখানে যে শর্তটা দেয়া আছে সেই শর্ত থেকে আসবো, mod x minus 1 is less than 3। তারপর আমরা জানতাম যে যদি এখানে লেস দেন চিহ্ন থাকে তাহলে এখানে লিখবো -3 is less than x minus 1 is less than 3। অসমতায় তারপরে +1 যোগ করে পাই। এখানে যদি +1 যোগ করে দিই তাহলে এটা হচ্ছে -2 is less than x is less than 4। তারপরে দেখো প্রমাণে বলছে যে এখানে x এর দেখো ঘাত 3, তার মানে এখানে আমাকে কিউব করতে হবে। যদি কিউব করে দিই এটা হচ্ছে -8 is less than x cubed is less than 64। তারপর এখানে একটা -1 আছে, তার মানে আমাকে এখানে -1 আনতে হবে। তাহলে এখানে যদি -1 নিয়ে আসি, -8 -1 is less than x cubed -1 is less than 63। তাহলে এই জায়গা থেকে এটা আমি লিখতে পারতেছি -9 is less than x cubed -1 is less than 63। তো দেখো এটা যদি -9 এর চেয়ে বড় হয় অবভিয়াসলি -63 এর চেয়েও বড় হবে, তখন আমি লিখবো যে -63
is less than minus 9 is less than x cubed minus 1 is less than 63. তারপরে আবার সেই ফর্ম নিয়ে যাব যে মাইনাস 63 is less than x cubed minus 1 is less than 63. তারপরে আমরা নির্ণয় পরম মানটি পেয়ে যাব x cubed minus 1 is less than 63. Proof. দেখো ভাইয়া, তারপরে যে টার্ম আমরা পাবো সেটা হচ্ছে ইনফিমাম অ্যান্ড সুপ্রিমাম। ইনফিমাম এর বাংলা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, আর সুপ্রিমাম এর মানে হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তো এই রাশি দুটো কিভাবে ডিফাইন করা হয়, প্রথমে আগে জানা লাগবে যে ঊর্ধ্বসীমাটা কি আর নিম্ন সীমাটা কি। দেখো, এখানে কেতাবি ভাষায় যে কথাগুলো বলা আছে তোমাদের বইয়ে, তো সেই কথাটা হচ্ছে এরকম: যদি বাস্তব সংখ্যার কোন একটা উপসেট হয় এস, আর দেখো এখন এস এস এর মধ্যে, এস যেহেতু একটা উপসেট, এর মধ্যে অনেকগুলো সংখ্যা থাকবে, বাস্তব সংখ্যা থাকবে। তো এস এর প্রত্যেকটা উপাদান যদি কোনো একটা সংখ্যা ইউ এর চেয়ে ছোট অথবা সমান হয়, এস এর ধরো যে কোনো একটা সংখ্যা আমি নিলাম এক্স, এক্স বলতে এস এর যে কোনো উপাদান যদি কোনো একটা সংখ্যা ইউ এর চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে সেই ইউ কে বলা হয় আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা। তো আর যদি আমি লোয়ার বাউন্ড, লিস্ট বাউন্ড বা নিম্ন সীমার কথা বলি, তাহলে এমন একটা সংখ্যা কল্পনা করা হয় যেটা হচ্ছে এল, যেই এল হচ্ছে এস এর যে কোনো উপাদান, ধরা যাক সেই উপাদান হচ্ছে এক্স, তার চেয়ে এই এলটা হবে ছোট অথবা সমান। তাহলে এরা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। বিষয়টা উদাহরণ দিয়ে বলা যাক। এটা হচ্ছে, ধরো কোনো একটা সাবসেট, বাস্তব সংখ্যার কোনো একটা সাবসেট, ধরলাম এস ইজ ইকুয়াল টু 1 2 একদম এরকম করে 100। তো এখানে এই যে সেটটা দেখছি, এর ভেতরে 100টা উপাদান আছে। এর মধ্যে এখন আমি যদি বলি 102, এই সংখ্যার চেয়ে এসের প্রত্যেকটা উপাদান ছোট, আর তাই এই 102টা হচ্ছে ঊর্ধ্বসীমা। আসলে ঊর্ধ্বসীমা কোন একটা সাবসেটের জন্য, বাস্তব সংখ্যার যে কোনো একটা সাবসেট এস এর জন্য অসংখ্য হতে পারে। তো 102 যেমন একটা ঊর্ধ্বসীমা, 103, 104 এভাবে একদম চলতে আছে, 101 সবগুলা ঊর্ধ্বসীমা। কিন্তু আমরা যদি 100 দিয়ে খেয়াল করি, এই 100 এই উপাদানটা এস এর প্রত্যেকটা উপাদানের হয় বড় অথবা সমান, তাই না? দেখো, খালি এই এস এর মধ্যে এই 100টা, এই 100 এই উপাদানের যা সমান, তাছাড়া প্রত্যেকটা উপাদানের চেয়ে বড়। তাই এই 100টা হচ্ছে এই এস এর সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। যতগুলো ঊর্ধ্বসীমা ছিল তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই 100। আবার দেখো, এখানে 0 এস এর উপাদানের মধ্যে নাই, আর প্রত্যেকটা উপাদান এস এর এই 0 চেয়ে বড়। 0 থেকে শুরু করে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত সবাই এর চেয়ে বড়। কিন্তু আমরা যদি 1 দিয়ে খেয়াল করি, এই 1, এই হতভাগা তোমার এই এস এর প্রত্যেকটা উপাদানের চেয়ে ছোট, আর জাস্ট আবার একটা উপাদানের সমানও। তাই এটা এই শর্তটাকে মেনটেন করতেছে। তার মানে এটা হচ্ছে ইনফিমাম। এটাকে লেখা হয় এইভাবে, ইনফেস বা সুপ্রেস এভাবে। তো ইনফিমাম সুপ্রিমাম এই নিয়ে তোমাদের মানে আমাদের এই ভার্সিটি যে অ্যাডমিশন এক্সাম গুলো হয়, সেখানে বেশ কিছু অবজেক্টিভ দেখা যায়।
সেই অবজেক্টিভ গুলো এখন একটু দুই একটা প্র্যাকটিস করা যাক, যে কোন কিসের ইনফিমাম কত বা সুপ্রিমাম কত সেগুলো নিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখো এখানে ঊর্ধ্বসীমাটা ছিল 102, কিন্তু ঊর্ধ্বসীমাটা দেখো এস এর মধ্যে উপস্থিত নাই। তার মানে কোনো একটা ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা যে সেই সাবসেটের মধ্যে উপস্থিত থাকতেই হবে এমন কোনো মানে নাই। এখন কিছু উদাহরণ সলভ করি। এটা হচ্ছে কোন একটা সাবসেট এস ইজ ইকুয়াল টু যদি হয় 1, 1/2, 1/3, এভাবে চলতে আছে। তো বলো তো এই সাবসেটের মধ্যে ইনফেস কত আর সুপেস কত, বা ওই আই মিন আই মিন বৃহত্তম ঊর্ধ্বসীমা, বৃহত্তম নিম্নসীমা, সে আর হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, সেটা কত বলো, এটা কত হবে? আচ্ছা, কেউ কেউ বলতেছে নাই, কিন্তু আসলে এটা ইনফেস হবে 0। কারণ দেখো এখানে প্রথম উপাদান ছিল 1, সেকেন্ড উপাদান 0.5, থার্ড উপাদান হচ্ছে 0.33, ফোর্থটা হচ্ছে 0.25। এইভাবে দেখো একটা মানের দিকে ঝুঁকছে। এই প্রত্যেকটা উপাদান আসলে একটা মানের দিকে ঝুঁকছে। যখন এরকম কোনো একটা দেখবা তখন বুঝে যাবে যে তার পরের যে উপাদানটা আসলে আছে, এই ধারার যে পরবর্তী যে একদম সর্বশেষ যে উপাদান, সেটাই হচ্ছে তার মানে ইনফেস বা সুপেস, সেটা তোমার ধারার উপর নির্ভর করবে আর কি। আর এখানে সুপ্রিমাম সেটা কত? হ্যাঁ, এখানে সুপ্রিমামটা হচ্ছে 1। আবার আরেকটা উদাহরণ দেখি। এটার দেখো এই সেটের ঊর্ধ্বসীমাও আছে, নিম্নসীমাও আছে। মানে আই মিন ইনফিমাও আছে, সুপ্রিমামও আছে। ঊর্ধ্বসীমা নিম্নসীমা তো সব সেটেরই থাকবেই। তো সরি, সব কোনো কোনো সেটের নাও থাকতে পারে, যাই হোক। তো এই সেটটা দেখো নিম্ন সীমিত এবং ঊর্ধ্ব সীমিত দুইটাই। কিন্তু আবার আরেকটা সেট দেখি, এস ইজ ইকুয়াল টু, যদি আমি বলি এক্স such that x is less than 1, x or x is greater than 2। আচ্ছা বলো তো এর ইনফেস আর বলো। আসলে মাইনাস ইনফিনিটি এই সংখ্যাটা, এটা কোনো সংখ্যা? এটা তো একটা ধারণা। ইনফিনিটি সেটা যে কোনো সংখ্যাই হতে পারে। অর্থাৎ এই সেটের, ও আচ্ছা, এটা জেড দেওয়া উচিত। তো এই সেটের কোনো ইনফিমাম বা সুপ্রিমাম নাই। যখনই দেখবে কোনো একটা মানে সংখ্যা আসলে ইনফিনিটি দিয়ে ঝুঁকতেছে, তখন বুঝবে এর আসলে কোনো ইনফিমাম বা সুপ্রিমাম নাই। এটা দুটাই নাই। আবার ধরো আরেকটা সাবসেট, একদম এটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, স্বাভাবিক সংখ্যার একটা সাবসেট। তো এখানে নিম্ন সীমাটা কত, বৃহত্তম নিম্ন সীমাটা কত? 1। আর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমাটা কত? নাই। ঠিক। তার মানে এই সেটটা নিম্নে সীমিত কিন্তু ঊর্ধ্ব সীমিত নয়। এই সেটটা ঊর্ধ্ব সীমিত নিম্ন সীমিত কিছুই নয়। আচ্ছা, তো আরেকটা সাবসেট যদি দেখি, এস ইজ ইকুয়াল টু 1,2, দেখো এখানে এটা একটা তো রেঞ্জ। রেঞ্জের সর্বোচ্চ মানসম্পন্ন উপাদান হচ্ছে 2, আর সর্বনিম্ন মানসম্পন্ন উপাদান হচ্ছে 1। এর ইনফিমাম আর সুপ্রিমাম বলো তো। বাস। আর লাস্ট আরেকটা, এস ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স ইজ লেস দেন 2020। তাহলে এর
ইনফিমাম আর সুপ্রিমাম, এর ইনফিমাম আর সুপ্রিমাম বলো। এটা কত? ঠিক আছে, এটা বলতেছে নাই। আচ্ছা, তো সুপ্রিমাম, এই সুপ্রিমামটা কত? আচ্ছা, ওয়ান আর কত? রাইট। আসলে এই সাবসেটটাকে এই ফর্মে আছে, যেমন দেখো যে তোমরা যখন ক্লাস 8-এ থাকতে সর্বপ্রথম সেট তত্ত্বের যে আব্বা হুজুর জর্জ ক্যান্টর, তো তার ইয়েতে পড়ছিলা যে সেট গঠন তত্ত্ব আর হচ্ছে তালিকা সেট, এই টাইপের যে ইয়েটা টার্মগুলো পড়ছিলা, তখন দেখছো যে কোনো একটা সেটের শর্ত দেওয়া থাকতো, আমরা সেটটা বানিয়ে নিতাম। এখানেও সেম কাজটা করবো। এখানে দেখো এস সমান আসলে কি বলা যায়? এক্স ইজ এক্স বিলংস টু হচ্ছে এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর এটি 2020-এর চেয়ে ছোট, অর্থাৎ 1 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা এই এস এর উপাদান। আর এই এক, এটি হচ্ছে এখানে ইনফেস, আর সুপ এস হচ্ছে 2019। তো এত কিছু দেখার পর আসলে দেখো সুপ্রিমাম বা ইনফিমামের যে কেতাবি সংজ্ঞাটা আমরা পড়তাম, যে এস ইজ সাবসেট টু আর, তারপরে হচ্ছে এমন একটা উপাদান থাকবে যেটা ইউ, সেই ইউ এর যে এক্স এর মানে এস এর প্রত্যেকটা উপাদান হয় ছোট বা সমান, এই টাইপের সংজ্ঞা আসলে মাথায় না রেখে আমরা যদি সোজা হয়ে বলি, তাহলে এই ইনফিমাম হচ্ছে সাবসেটের মধ্যে এক্স এর সর্বনিম্ন মান, এক্স এর সর্বনিম্ন মান। আর সুপ্রিমাম হচ্ছে এক্স এর বৃহত্তম মান বা সর্বোচ্চ মান। তোমরা স্যারদের কাছে যখন এই বাস্তব সংখ্যাটা পড়ছো, দেখো আজকে যেটুকু সময় আছে বাস্তব সংখ্যা আলোচনা এইটুকু আমি সাজাইছিলাম, এরপর আমার পুরো কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমরা যে যখন স্যারদের কাছে পড়ছো, স্যারেরা কি অসমতা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছিলেন, অসমতার সমীকরণ সম্পর্কে কোনো কিছু করাইছিলেন, ডিটেলসে করাইছিলেন, জাম্প রুল বা ওই টাইপের কথাবার্তা? আচ্ছা, তো এই বিষয়টা আমি ইচ্ছা করে ইনক্লুড করি নাই এই কারণে, কারণ এখানে এত অল্প সময়ের মধ্যে এভাবে করানো সম্ভব না। তো ওটার ইনশাআল্লাহ ওটার উপরে একটা ভিডিও নেক্সট উইকের মধ্যে, স্প্যামের একটা ভিডিও থাকবে, ইনশাআল্লাহ তোমরা কালেক্ট করে নিবা আর দেখার চেষ্টা করবা। কারণ হয়তো এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, আসলে বোর্ডের জন্য এইটুকুই ইনাফ, কিন্তু পরবর্তীতে গেলে তুমি দেখতে পাবা যে তোমার প্রত্যেকটাই করতে হচ্ছে। আর উদ্ভাসে গেলে নতুন নতুন কিছু শিখলে তখন ওই সময় আসলে মাথায় ক্যাচ করার মতো অবস্থা থাকে না আর কি, সবারই। তো পরের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। বাস্তব সংখ্যা ধারণাটার পর এই কমপ্লেক্স নাম্বারকে প্রতিষ্ঠা করছিলেন হচ্ছে গণিতবিদ অয়লার, গাউস, তারপরে হচ্ছে আরগন সাহেব, যিনি আসলে একজন বুক পাবলিশার থেকে বিশাল বিরাট বড় একটা বিষয় হয়ে গেছিলেন। তো যাই হোক, এই কমপ্লেক্স নাম্বার আমরা একে ডিফাইন করি সাধারণভাবে জেড দিয়ে, স্মল লেটার জেড, সেটা দিয়ে আমরা ডিফাইন করি। জেড ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স প্লাস আই ওয়াই, যেখানে এই ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশের সহগ বা কাল্পনিক অংশের সহগ, আর এক্স হচ্ছে বাস্তব অংশ, তাই না? ঠিক আছে। তো এই সংখ্যাটাকে তুমি আবার অন্যভাবে লিখতে পারো, আর ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা, যেখানে থেটা হচ্ছে আর্গুমেন্ট আর আর হচ্ছে মডুলাস। কিন্তু এই গণিতবিদ অয়লার দেখলেন আসলে এটাকে আমি অন্যভাবে ডিফাইন করতে পারি। কিভাবে? আমি এটাকে লিখতে পারি আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই থেটা। তো এখন কথা হচ্ছে, যদি এই জটিল সংখ্যাটা হতো এরকম এক্স মাইনাস আই ওয়াই, তাহলে কি লিখতাম? আর ইন্টু মাইনাস আই থেটা। যদি এরকম হতো মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে লিখতাম আর ইন্টু মাইনাস আই থেটা। তো এই যে থেটাটা, এটা আসলে এখানে আর্গুমেন্ট, আর এই আরটা এটা হচ্ছে মডুলাস।
এই প্রমাণটা এখানে দেখাইলাম না, এর কারণটা হচ্ছে সময় যাতে না খায় আর কি, সেজন্য যতটা বেশি দেওয়া যায়। তো এই ওয়েলার সাহেব যে এই ফর্মে আনলেন, এর কোনো সুবিধা পাওয়া যাবে কি? আসলে এর সুবিধা আছে। যেমন দেখো, আহ, আমরা যখন কোন একটা, তোমরা শিখছো যে ধরো যে কোনো একটা জটিল সংখ্যা আমি নিলাম z1 ইজিক্যাল টু r1 e⁻i θ1, যেখানে এই r1 হচ্ছে z1 এর মডুলাস, আর থেটা হচ্ছে z1 এর আর্গুমেন্ট, আবার z2 সেটা হচ্ছে r2 e⁻i θ2। তাহলে আমরা যদি এখন এই দুটো জটিল সংখ্যাকে গুণ করে ফেলি, এই দুটো জটিল সংখ্যার গুণফল কত হয়? z1 ইন্টু z2 ইজিক্যাল টু r1 ইন্টু r2 ইন্টু e⁻i θ1 প্লাস θ2। এই জায়গায় একটা চমৎকার বিষয় হয়ে গেছে। দেখো, আমরা দুটো জটিল সংখ্যা গুণ করছি, পরবর্তীতে যেই জটিল সংখ্যা পাইছি অর্থাৎ গুণফল যেটা, সেই গুণফলে গিয়ে আমরা দেখলাম এটা কি পরবর্তী জটিল সংখ্যার মডুলাস না, আর এটা কি পরবর্তী জটিল সংখ্যার আর্গুমেন্ট না। দেখো, পরবর্তী জটিল সংখ্যার যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট এই তো আগের দুটো আর্গুমেন্টের যোগফল আকারে চলে আসছে, যেটা তোমরা আসলে শর্ত হিসেবে পড়ছো যে দুটো জটিল সংখ্যা গুণ করলে তাদের আর্গুমেন্ট যেটা পাওয়া যায়, গুণফলের আর্গুমেন্ট হচ্ছে আলাদা আলাদা জটিল সংখ্যার আর্গুমেন্টের যোগফলের সমান। তার মানে দেখো, তুমি একদম সব তৈরি পেয়ে যাচ্ছ যে আর্গুমেন্ট এখানে যোগফল আকারে আছে, মডুলাসের যোগফল আকারে আছে। আবার যদি আমি ভাগ করে দিই, z1 বাই z2 করি, তাহলেও r1/r2 ইন্টু e⁻i θ1 মাইনাস θ2। ওই তো ভাগ করলে আর্গুমেন্ট দ্বয়ের বিয়োগ হয়ে যায়, আর মডুলাস যেটা পাওয়া যায়, যে ভাগফলের যে মডুলাস, সেটি হচ্ছে দুটো মডুলাসের আলাদা আলাদা করে ভাগফলের সমান। অর্থাৎ এখান থেকে দেখো, মডুলাস এবং আর্গুমেন্ট আমরা খুবই সহজে এই ফর্ম থেকে আনতে পারবো। তাই সবসময় খেয়াল রাখবা। কিন্তু আবার দেখো যে তুমি এখন ভাবতে পারো যে ভাই, এটা যদি আমি যোগফল এবং বিয়োগফলের ক্ষেত্রে অ্যাপ্লাই করি কেমন হয়? যোগফল আর বিয়োগফলের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা বুঝতে পারতেছো এটা খুব ভেজাল হয়ে যাবে, কারণ এখানে একটা পাওয়ার আছে, ই আছে, যাবতীয় অনেক ভেজাল। তো যোগফল এবং বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে সবসময় এক্স প্লাস আই ওয়াই, আর গুণফল আর ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মটা ইউজ করলে বেটার। আপাতত অ্যাডমিশনে করলে সমস্যা নাই, কিন্তু বোর্ডে এই ফর্মটা জাস্ট ইয়েতে আছে, তোমার অসীম কুমার সাহা অর্থাৎ অক্ষরপত্র ওই বইয়ে আছে, ওই স্যারের বইয়ে আছে, কিন্তু অন্যান্য বইয়ে নাই। তো বোর্ডে অ্যালাউ করবে কিনা জানা নাই, তবে জাস্ট বোর্ডে রাখলাম গুণফল এবং ভাগফলের ক্ষেত্রে অয়েলার ফর্মটা ইউজ করাটা বেটার। আচ্ছা, তো জটিল সংখ্যার এই আবিষ্কারের পর একটা জটিল সংখ্যাকে একটা সংখ্যার ধারণা দেওয়ার পর একবার এক বুক পাবলিশার আর্গন, তিনি ওই তো দেখছিলা যে বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখাটা ছিল, তিনি চিন্তা করলেন, আচ্ছা এখানে তো আমি জটিল সংখ্যার ভেতরে একটা বাস্তব অংশ পাচ্ছি, কাল্পনিক অংশ পাচ্ছি, কেমন হয় যদি আমি এটাকে একটা ক্রম জোড় আকারে লিখি, এক্স কমা ওয়াই আকারে আমি লিখতেই পারি। যদি লিখি, তার মানে আমি সেই সংখ্যাকে যদি কোনো একটা জায়গায় প্লট করতে চাই, অবশ্যই আমার দুটো অক্ষ লাগবে। তো তিনি কি করলেন, কার্তেশিয়ান যে অক্ষটা আছে সেই অক্ষে সংখ্যাটাকে বসানোর চেষ্টা করলেন। এতে করে আসলে সংখ্যার যে পরিধি, এটা অনেক বেশি বড় হয়ে গেল, কারণ সংখ্যাটা তখন আর মাত্র ওই যে ওয়ান ডাইমেনশনাল একটা রেখার মধ্যে সীমাবদ্ধ নাই, এটা আসলে একটা টু ডাইমেনশনাল একটা তলের উপরে সার্ফেস পেয়ে গেছে, যে সার্ফেসের নাম হয়ে গেল পরবর্তীতে সেই ভদ্রলোকের নাম অনুসারে আর্গনস ডায়াগ্রাম। তো দেখো, আমি এই আর্গনস ডায়াগ্রামের প্রসঙ্গ তোলার সময় যে কথাটা বলছি সেটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক। তো আমি একটা সংখ্যা, ধরো যে একটা জটিল সংখ্যা x1, y1, iy1, এটাকে আমি এখানে প্লট করছি। কার্তেশিয়ান স্থানাঙ্কে আমি কি করছি, যে কোনো একটা কার্তেশীয় আহ, স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর যেমন কার্তেশিয়ান স্থানাঙ্ক ছিল, তার তেমনি পোলার স্থানাঙ্কও ছিল। পোলার স্থানাঙ্ক থাকার জন্য কি লাগে আমার? আমার একটা লাগবে মডুলাস বা মূল বিন্দু থেকে দূরত্ব, আর আরেকটা লাগতো আমার একটা কোণ। এটা হয়ে গেছে আর্গুমেন্টস ডায়াগ্রামে আর, আর এই থেটা এটা হয়ে গেছে হচ্ছে আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্ট ওই ঠিক আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মতো বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম। তো দেখা যাক সেই আর্গুমেন্ট গুলো কোন চতুর্ভাগে কি রকম। এটা ধরলাম θ1, এটা আরেকটা জটিল সংখ্যা
যেটা হচ্ছে x2 প্লাস I y2, আরেকটা জটিল সংখ্যা x3 প্লাস I y3, এ পাশে আরেকটা জটিল সংখ্যা x4 প্লাস I y4। প্রত্যেকটা বিন্দুটাকে আমরা মূল বিন্দুর সাথে সংযোগ সরলরেখা দ্বারা যোগ করে দিচ্ছি। দেখো, আমরা সবসময় দেখবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে θ2। আর প্রথম যে কোয়াড্রেন্ট ছিল সেই কোয়াড্রেন্টের জটিল সংখ্যার আমরা যে আর্গুমেন্টটা খেয়াল করি, এর আর্গুমেন্টটা কত? θ1 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স y1 বাই x1, দ্বিতীয় চতুর্ভাগে। এখানে আর্গুমেন্টটা কত হচ্ছে? θ2 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ও হ্যাঁ, এই জায়গায় একটা ভুল হয়ে গেছে আমার চিহ্নর দিকে, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে এই সামনে একটা মাইনাস। তো এখানে আমি বলতাম যে ট্যান ইনভার্স y2 বাই মাইনাস x2, তাই না? কিন্তু আমি যদি দেখি এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, দেখো এখানে ট্যান ইনভার্স y2 বাই x2, সেটা হচ্ছে এই কোণটা। পুরো পাই কোণ থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কত কোণ উৎপন্ন করছে তা আমি পেয়ে যাব। অর্থাৎ এর আর্গুমেন্টটা তখন হয়ে যাবে পাই মাইনাস ট্যান ইনভার্স y2 বাই x2। আবার এইখানে দেখো, এই কোণটা হচ্ছে ট্যান ইনভার্স y3 বাই x3। কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমি একে এই কোণটা জানতে চাই, তাহলে পাই কোণের সাথে ট্যান ইনভার্স y3 বাই x3 এটা যদি আনি, তাহলে আমি এর আর্গুমেন্টটা নির্ণয় করতে পারছি। θ3 ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স y3 বাই x3। এখন কথা হচ্ছে যে ভাই, আহ, এই কোণটা আমি এই দিক দিয়ে না গিয়ে আমি তো এই দিক দিয়েও আসতে পারতাম। হ্যাঁ, আসলে এই মানটা যেটা আসছে, এটা দেখো পায়ের চেয়ে বড় একটা মান, মানে এটা একটা সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে 180। পায়ের চেয়ে বড় একটা মান, তো এই কোণটাকে কখনোই, এই আর্গুমেন্টটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয় না। মুখ্য আর্গুমেন্ট কোনগুলো তাহলে? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে যেখানে থেটার মান পায়ের চেয়ে ছোট অথবা পায়ের সমান। তো এখানে আসলে যদি তুমি মুখ্য আর্গুমেন্টটা বের করতে চাও, তখন কি করবা? তখন দেখবো আমি ক্লকওয়াইজ করবো, কিন্তু ক্লকওয়াইজ ঘোরা মানে কি, আমার কোণটা কিন্তু নেগেটিভ আসবে। তো কোনটা নেগেটিভ আসা মানে, দেখো আমি এক্স অক্ষ বরাবর পাই কোণ ঘুরবো ক্লকওয়াইজ, কিন্তু যদি সেখান থেকে এই ট্যান ইনভার্স y3 বাই x3 বাদ দিয়ে দেই, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আমি একটা কোণ পেয়ে যাব, যেটা অবশ্যই মুখ্য আর্গুমেন্ট। তাহলে এই কোণটা কত হচ্ছে? ট্যান ইনভার্স y3 বাই x3, ট্যান ইনভার্স y3 বাই x3 মাইনাস পাই। তো তোমরা বোর্ডে বোর্ডে এই কাজটা যেন করতে যাও না। কেন করতে যাওয়া না? কারণ বেশিরভাগ বইয়ে এই আমাদের মুখ্য আর্গুমেন্টের বিষয়টাই দেয়া আছে, কিন্তু এটা দিয়ে করলেও কোনো সমস্যা নাই। আমি যখন আইজুল হকে এই টেস্ট পরীক্ষা দিছিলাম, তো তখন সেই টেস্ট পরীক্ষায় আমার যে বন্ধু আমার দেখে দেখে ম্যাথটা লিখছিল, তো সেই বন্ধু আসলে এটা দেখছিল যে আমি আসলে তখন মনে ছিল না, আমি এইভাবেই করছিলাম, এই মানটা দিছিলাম। তো সেই বন্ধু আর কিছু বলে নাই, বের হয়ে এসে বলতেছে যে তোর ওটা ভুলে গেছে। তো তারপরে আমি আর তা কিছু দেখাই নাই আর কি। তোমরাও এটা মাথায় রাখবা। θ4 tan inverse মাইনাস y4 বাই x4। তো এইখানে আর্গুমেন্টটা তাহলে কত হয় দেখো, আমি যদি স্বাভাবিকভাবে দেখি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত হয়, এই কোণের মান তো ট্যান ইনভার্স y4 বাই x4, কিন্তু টোয়াইস পাই থেকে যদি আমি ট্যান ইনভার্স y4 বাই x4 দেই, তাহলে আমি পাবো এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত কোণ উৎপন্ন করতেছে। অর্থাৎ এখানে আর্গুমেন্ট হচ্ছে টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স y4 বাই x4। কিন্তু যারা শর্টকাট পাবলিক তারা চিন্তা করবে যে না, আমি ক্লকওয়াইজই ঘুরবো, এতটুকু ঘুরবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স y4 বাই x4।
মাঝে মাঝে কিছু গণিতবিদ আমাদের আফসোসটা বাড়ায় দেন যে কেন আমরা আরো 200-300 বছর আগে জন্মগ্রহণ করলাম না। তো তার মধ্যে একজন গণিতবিদ হলেন ডি ময়ভার। এই গণিতবিদ আমাদের আফসোসটা বাড়াই দিয়েছেন। তো কেন আফসোস বাড়াইছেন? আমি বললাম যে এখানে দেখো, এটা হচ্ছে অয়েলার্স ফর্মুলা ছিল। অয়েলার্স ফর্মুলাকে কাজে লাগিয়ে তিনি একটা কাজ করে ফেলছেন। তিনি এইখানে যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা দেখাই নাই, কিন্তু ওই প্রমাণ থেকে প্রমাণের জাস্ট একটা অনুসিদ্ধান্ত নিয়ে তিনি আরেকটা ফর্মুলা বানিয়ে ফেলছেন। তো ভদ্রলোক যে কাজটা করছেন সেটা হচ্ছে, ধরো কোনো একটা জটিল সংখ্যা যদি হয় আর ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা, এই পুরোটার পাওয়ার হচ্ছে এন, তাহলে আমরা এটাকে লিখতে পারবো আর টু দ্য পাওয়ার এন ইন্টু কস এন থেটা প্লাস আই সাইন এন থেটা। দেখো এটা জাস্ট ওই তিনি ওয়াইলার্স ফর্মে দেখছেন, দেখে হয়তো তারপর ভাবলেন যে না এখান থেকে কিছু করা যেত, নকল করে আর কি যে কাজ এটাই বের করছেন। হয়তো তোমরা থাকলে তোমরাও পারতা, আজকে হয়তো এটা অন্য নাম আসতে পারতো। কিন্তু তিনি জানতেন না তিনি আসলে কতটা সৌভাগ্যবান, কারণ এই প্রশ্নটা পরে এখান থেকে অনেক প্রশ্নই পরে উদ্ভাসে আসে। তো সেই উদ্ভাসে যেরকম প্রশ্নগুলো আসে এখান থেকে, সেগুলো একটু দেখাই দেই। দেখো আসলে অনেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে যে বড় হয়ে সে উদ্ভাসে একদিন পড়াশোনা করবে। সে কি করলো? তার ইচ্ছা, খুব ইচ্ছা যে উদ্ভাসে সে তুখোর ব্যাচে ভর্তি হবে। সে তুখোর ব্যাচে ভর্তি হওয়ার জন্য উদ্ভাস তাকে যে প্রশ্ন দিছে, বলছে যে এটাকে পোলার ফর্মে প্রকাশ কর। একে তো পোলার ফর্মে প্রকাশ করতে গেলে আমাদের কি লাগছে? একটা হচ্ছে এ আর আর এর মান, অর্থাৎ এই মডুলাসটা। আরেকটা লাগতো আমাদের আর্গুমেন্ট। তো পোলার ফর্মে প্রকাশ করার জন্য প্রথমে আমি লিখবো আর ইজ ইকুয়াল টু, এখানে আর এর মান কত? রুট ওভার √5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ 3। আর আর্গুমেন্ট থেটা এর মান কত? ট্যান ইনভার্স 2/√5। এখন আমরা কম লেখার জন্য এটাকে ধরে নিলাম আলফা। তারপর এখন আমি এটাকে পোলার ফর্মে লিখতে পারবো। ওই ডিময়ভার যে কথাটা বলছিলেন যে ওইখান থেকে আমরা এখানে আসবো। দেখো √5 প্লাস টোয়াইস আই টু দ্য পাওয়ার 13 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো আর এর উপরে দেখো আর টু দ্য পাওয়ার এন, আর টু দ্য পাওয়ার 13 ইন্টু কস 13 আলফা এন থেটা 13 আলফা প্লাস আই ইন্টু সাইন 13 আলফা। এটাই হচ্ছে নির্ণয় পোলার ফর্ম অ্যান্সার। তুমি তোমার স্বপ্ন এবার সফল করবা, উদ্ভাসে তুখর বেঁচে ভর্তি হবা। আচ্ছা, তো পরের যে সমস্যা সেটা হচ্ছে মূল নির্ণয়ের সমস্যা। মূল নির্ণয় বলতে গেলে এখন বর্গমূল, ঘনমূল, এই ধরনের সমস্যা। যেমন দেখো, তোমরা এই প্রবলেমগুলো খুবই করছো, আমি তারপরেও করাবো। সেটা হচ্ছে √7 প্লাস 24i সমান কত? কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল, কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই আরেকটা জটিল সংখ্যা। কিন্তু জটিল সংখ্যা তো আমি জানি না, তাই আমি ধরে নেব সেই জটিল সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন আমার এখান থেকে সমীকরণ ফর্ম করা লাগবে, কারণ আমার এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই জানা লাগবে। তার মানে আমার দুটো সমীকরণ লাগবে। তো ঠিক আছে, আমি প্রথমে যে কাজটা করবো, এখানে আমি স্কোয়ার করে দিব। -7 প্লাস 24i ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো প্লাস আই ওয়াই স্কোয়ার হতো, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাই ওয়াই স্কোয়ার লিখে দিলাম সরাসরি, প্লাস আই ইন্টু টোয়াইস এক্স ওয়াই। এক্স চুপ থাকে, এক্স চুপ থাকে। তো এখানে বাস্তব অংশ এবং বাস্তব অংশের যে সহগ এবং বাস্তব অংশ এবং অবাস্তব অংশের যে সহগ তা সমীকৃত করতে হবে। বাস্তব ও অবাস্তব অংশের সহগ
সমীকৃত করে। তা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু -7 আর টোয়াইস এক্স ওয়াই ইজ ইকাল টু 24। কিন্তু কাজের সুবিধার্থে আমাদের এখানে স্কোয়ার করে নিতে হবে। 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, এখানে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে আসছে 576, 1 নম্বর সমীকরণ। এখন আমি এক্স আর ওয়াই এর মান বের করতে চাই, তার মানে আমার আরেকটা সমীকরণ লাগবে। একটা সমীকরণ আমার আছে, এখানে আমি ইউজ করব এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের মতো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রত্যেকটা মান এখান থেকে নিয়ে বসায় দাও। এটা হচ্ছে 49 প্লাস এটা হচ্ছে 576, তারপরে এটা হচ্ছে 625 আসতেছে। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা যদি বের করতে চাই তাহলে আসছে 25। এখন এটাকে দিব আমি 2 নম্বর সমীকরণ। এবার 1 এবং 2 যোগ করলে পাবো হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। তাহলে এক্স এর মান পাবো আমি +-3। আবার 2 মাইনাস 1 করে তাহলে পাবো টোয়াইস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। তাহলে ওয়াই এর মান পাবো +-4। এখন দেখো আমি এক্স এর মান পাচ্ছি 2টা, ওয়াই এর মান পাইছি 2টা, এখন কোন মান ইউজ করব? তখন আমাদের লক্ষ্য করা লাগবে আবার এই রাশির দিকে। এই রাশিতে দেখো এই রাশির মান হচ্ছে ধনাত্মক, টোয়াইস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24। তো এক্স এর মান এবং ওয়াই এর মান উভয়ই চিহ্ন অবশ্যই সমান ছিল বলেই এখানে একটা ধনাত্মক রেজাল্ট দিছে। তার মানে আমি যখন এই চিহ্ন নির্ধারণ করব দেখবো এই আই এর সহগ কত। আই এর সহগের দিকে আমার খেয়াল রাখা লাগবে। আই এর সহগ যত হবে সেই দেখে আমার চিহ্নটা নির্ধারণ করতে হবে। তো এখানে দেখো যেহেতু চিহ্নটা হচ্ছে পজিটিভ, তার মানে এক্স ওয়াই দুটোই হচ্ছে সেম চিহ্ন। তাই আমাদের লিখতে হবে যে অতএব, এখানে লিখি অতএব √(-24 -7 প্লাস 24i is equal to +-3 প্লাস 4i। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখন উদ্ভাসে যখন যাবা তখন দেখবা যে তোমার অনেক অঙ্ক উইকলিতে করা লাগবে। কিন্তু উইকলিতে এতগুলো অঙ্ক যখন করতে যাবা তোমাকে তো টিকে থাকা লাগবে, উদ্ভাসে তুখর ব্যাচ থাকাই লাগবে তোমার। তখন কি করবা? তখন তোমাকে এই কাজটা অনেক শর্টকাটে করতে হবে। আসলে আমি নিজেও শর্টকাট খুব পছন্দ করি না। শর্টকাট, চমক হাসান ভাই একটা কথা বারবার বলেন যে সাফল্যের কোনো শর্টকাট হয় না। আসলে তুমি যে লেভেলেই যাও তোমার শর্টকাটে সবসময় অ্যাভয়েড করা লাগবে, কিন্তু তোমাকে উদ্ভাসে পাওয়ার জন্য তোমার যা তাই করতে হতে পারে। তো দেখো তুমি এখানে যে শর্টকাট আমরা অ্যাপ্লাই করি, জেনে রাখো এটা আসলে তোমার অবজেক্টিভ সলভ করার ক্ষেত্রে, বোর্ডের অবজেক্টিভ সলভ করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। যদি কোনো একটা সংখ্যা a প্লাস আই বি হয়, জটিল সংখ্যা, তার বর্গমূল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এক্স এক্স সমান বলবো এক্স ইজ ইকুয়াল টু আর প্লাস a/2, আর ওয়াই সমান বলবো √(r মাইনাস a/2)। আরটা কি? আর হচ্ছে যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার মডুলাস। তার মানে আর হচ্ছে আর ইজ ইকুয়াল টু এস √(a² প্লাস b²। আর এটা কি? এ হচ্ছে যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব তার বাস্তব অংশ। আর এখানে এক্স তো বুঝতে পারতেছে যে বর্গমূল, সে বর্গমূলের বাস্তব অংশ, আর ওয়াই হচ্ছে বর্গমূলের কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ। তো এখান থেকে এই শর্টকাট ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, দেখি কি অবস্থা আসে। এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এক্স এর মান এখানে আসতেছে এক্স ইজ ইকুয়াল টু √(r) এর মান কত? 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এর উপরে যদি রুট করে দিই 25 আসবে আমার।
25 প্লাস এর মান কত? এ হচ্ছে বাস্তব অংশ -7 বাই 2, তার মানে এখানে আসছে +-3। আর y এর মান আবার আর এর মান জানা আছে 25, এর মানও জানা আছে, খালি এখানে একটা মাইনাস চলে আসবে বাই 2 +-4। এখন কথা হচ্ছে এখান থেকে আবার ওই চিহ্ন সমস্যা, আর চিহ্ন সমস্যার জন্য বলে দিছি যে এই আয়ের চিহ্নর দিকে লক্ষ্য করবা। আয়ের চিহ্নটা প্লাস আছে না মাইনাস আছে, যদি মাইনাস থাকে তোমাকে অবশ্যই দুটার চিহ্ন ভিন্ন ভিন্ন নিতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে দুটার চিহ্ন সেম। এখন কথা হচ্ছে ভাই, এটা যদি আমি বোর্ডে করতে যাই, আমাকে উদ্ভাস যাই করুক, কিন্তু বোর্ড তো আমাকে ছাড় দেবে না। বোর্ড তো তোমাকে বলবে যে এটা কই পাইছো তুমি। তো তোমার এই জন্য কি করা লাগবে, তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে। তো দেখো, তোমার ধরো যে আহ, খুবই তাড়ায় আছো, এইচএসসি পরীক্ষা, তোমার হাতে আর 2 মিনিট বাকি, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে গ নাম্বারের। তো কি করা যায়? প্রথমে এটা ক্যালকুলেশনটা করে নিবা, মনে মনে হোক, ক্যালকুলেটর হোক, এটা করতে সময় লাগবে না। প্র্যাকটিস করলে এটা করতে সময় লাগবে না। তো দেখো, আমি লিখে নিলাম প্রথমে ক্যালকুলেশন করে যে 3 + 4i প্লাস মাইনাস। তার আগের লাইন কি? এবার আগের লাইনটা দেখি। আগের লাইনটা হচ্ছে রুট ওভার, জাস্ট এর ওটা স্কোয়ার করে দিবা, আর এর স্কোয়ারটার এর মানটা কত হচ্ছে? 9 - 16 প্লাস 2 × 3 × 4i। এটা হচ্ছে অ্যান্সার। আর আসলে কি, এই ম্যাথগুলো করার সময় দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের ম্যাথগুলো যখন করবা, তখন তোমার মধ্যে একটা খুব হামবড়া ফিলিং হবে যে না, সব অঙ্কই পারি। তো এই ফিলিংটা একটা সময় আমার মধ্যে হয়েছিল, কারণ দেখতাম যে যতগুলো অঙ্ক বই থেকে আসে আলহামদুলিল্লাহ পারি, কিন্তু যখন উদ্ভাস আসলে একটা প্রতিযোগিতার আয়োজন করছিল, নাম ছিল উদ্ভাসিত মুখ। তো সেই পরীক্ষাটা এমন পরীক্ষা ছিল যে যে পরীক্ষায় তুমি বই ইউজ করতে পারো, একদম ওপেন বুক এক্সাম। তো আমি সেখানে বই নিয়ে গেছিলাম, জয়কলি প্রকাশনীর, যেখানে দেখা ছিল যে 100% প্রশ্ন কমন যে কোনো পরীক্ষায়। আর ওইখানে পরীক্ষায় যদি তুমি আহ, জয়কলি যদি না কেনো, ঠিক আছে, তাহলে তুমি তোমার চান্সকে আসার মেরে হত্যা করলা, তো এই কথাটা লেখা আছে। তো আমি সেই ভয়ে জয়কলি কিনে ফেলেছিলাম। তো জয়কলি কিনে আমি উদ্ভাসিত মুখ পরীক্ষায় গেছিলাম বইটা নিয়ে, কিন্তু যাওয়ার পর যে জিনিসটা দেখছি, আমি আসলে মুখটা উদ্ভাসিত ছিল না আর কি পরীক্ষা দিয়ে। তো এই জন্য তোমার আসলে ক্রিয়েটিভিটি বাড়ানো লাগবে। তুমি যেখানেই যাও, তোমার ক্রিয়েটিভিটিটা যেন বেশি হয়, অন্তত ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই করে যে তুমি বইয়ের অঙ্ক করতেছো আর তুমি ভাবতেছো না আমি হয়তো হয়ে গেছি তুহরিয়ান, কিন্তু আসলে সেরকম কিছু না। পরবর্তীতে দেখবা যে এই বিষয়টা অনেক সাফার করে। ম্যাথে যারা ভালো, ম্যাথে যারা খুবই ভালো, ম্যাথে তোমার ক্রিয়েটিভিটিটা এক্সপ্যান্ড করতে হবে। যারা খুবই ভালো তারাই বইটা টপ 100-এর মধ্যে প্লেস করতে পারবে। এটা লিখে নেওয়া কথা। কেমিস্ট্রি তো মডারেট পরিমাণে পড়বা, কিন্তু ম্যাথের বিষয়টা একটু খেয়াল রাখবা, বুঝছো? পরের আর একটা মূল দেখা যাক। এটা হচ্ছে ওই ঘনমূলের ব্যাপারটা, এককের ঘনমূল। ধরো তোমাকে এখন বলছে এই প্রশ্ন, এটা তো করতে করতে মেবি তোমরা একদম বুড়া হয়ে গেছো, যে x³ = 1, তারপরে এর যদি ঘনমূল নির্ণয় করো, x³ - 1 = 0, x - 1 × x² + x + 1 = 0। এখান থেকে বলতে পারবো x এর মান 1, তারপরে x = -1 ± √b² - 4ac, অর্থাৎ 1 - 4/2 × a। আচ্ছা, তো এখান থেকে আমি বলতে পারবো x এর মান -1 ± √3i। এখানে একটা -3 আসতো, আর √-1 এর মান তো হচ্ছে i, তো এখানে আইটা আলাদা করে লিখলাম। তো এর মধ্যে যেটা প্লাস নিয়ে মানটা আসবে সেটা হচ্ছে ওমেগা, আর যেটা মাইনাস নিয়ে মান আসে সেটা হচ্ছে ওমেগা²। তো এখন কথা হচ্ছে, একটা বিষয় ভালোভাবে শিখে রাখো, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, সেটা হোক বাস্তব বা জটিল, কোনো একটা সংখ্যার যদি তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলে, সরি, ঘনমূল নির্ণয় করতে বলে,
আর সেই সংখ্যাকে যদি তুমি কোনোভাবে এ কিউব আকারে প্রকাশ করতে পারো, অর্থাৎ কিউব আকারে প্রকাশ করতে পারো, তাহলে তার যে ঘনমূলগুলো পাবা তারা হচ্ছে এ এ ওমেগা স্কোয়ার্ড। ঠিক যেমন ওইখানে আমি ওয়ানের ঘনমূল করছি, ওয়ানকে আমি এ কিউব আগে প্রকাশ করতে পারতাম, ওয়ান কিউব সেম। তো তখন আমি কি করছি, যে তিনটা ঘনমূল পাইছি সেটা হচ্ছে ওয়ান ওমেগা স্কোয়ার্ড। এখানে এ থাকার জন্য এ এ ওমেগা স্কোয়ার্ড। তো একটা সমস্যা দেখা যাক, যেটা হচ্ছে সিক্স রুটের একটা প্রবলেম। সিক্স রুটের প্রবলেমগুলো তোমাদের বইয়ে অনেক সময় থাকে, এই সিক্স রুটের প্রবলেমগুলো এগুলো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের আইজুলও আসছিল কয়েকবার। x is equal to 6 root of 64। তো এই জায়গায় দেখো, ধরে নিচ্ছি এর মান হচ্ছে x। এখন 6 রুট মানে কি, এখানে একটা কিউব আছে, একটা স্কোয়ার আছে, এখানে একটা কিউব আছে আর একটা স্কোয়ার আছে। প্রথমে আমি যে কাজ করবো, এখন বলতে পারো ভাই স্কোয়ার আগে করবো না কিউব আগে করবো। কিউব আগে যদি করো তাহলে তোমাদের পরবর্তী ক্যালকুলেশনের সমস্যা হয়ে যাবে। বেটার হচ্ছে তুমি যদি এখানে স্কোয়ারটা আগে করে ফেলো। তো এর যদি আমি স্কোয়ার রুট করি তাহলে হচ্ছে এক্স কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, তাই তো। এবার দেখো এই 8 কে আমি লিখতে পারি না যে 2 কিউবড, তার মানে আমি এ কিউবটাকে প্রকাশ করতে পারতেছি। এবার তুমি লিখবা যে এক্স সমান সমান, ঠিক আগে ওই ফর্মুলাটা, যে প্লাস মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে 2 ওমেগা স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আরেকটা সমস্যা দেখো এই মূল নির্ণয়ের ক্ষেত্রে, পরের যে সমস্যা সেটা হচ্ছে শো দ্যাট root I plus minus maybe minus I is equal to root 2। এই যে প্রমাণটা, এখানে তোমরা কিভাবে করবা, এখানে ওই রুট আই এর মান নির্ণয় করবা, রুট আই এর মান নির্ণয় করবা, আর হচ্ছে রুট ওভার মাইনাস আই এর মান নির্ণয় করবা। এখানে ওই বর্গমূলের যে সমস্যা সেটাই জাস্ট একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হচ্ছে রুট আই প্লাস মাইনাস আই ইজ ইকুয়াল টু, এইখান থেকে 2 নিতে হবে আর সামনে একটা হাফ আনতে হবে, তারপরে হাফ ইন্টু মাইনাস টয়েস আই, তারপরে এখানে 1 প্লাস টয়েস আই, তারপরে মাইনাস 1। কিন্তু মাইনাস 1 এর মান তো আই স্কোয়ার, লিখে নিলাম প্লাস রুট ওভার হাফ ইন্টু 1 মাইনাস টয়েস আই মাইনাস 1, কিন্তু মাইনাস 1 এর মান আই স্কোয়ার, সেটা আবার লিখে নিলাম। এবার হাফ ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার প্লাস রুট ওভার হাফ ইন্টু 1 মাইনাস আই হোল স্কোয়ার। এখন দেখো সামনের যে এই রুট ওভার 1/2, এটা কমন নিতে পারছি, 1/2 ইন্টু, আর এখানে দেখো এটা যদি আমি বর্গমূল করি, এটা কত হচ্ছে 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই। এখানে যদি বর্গমূল করি 1 মাইনাস আই, আই আই কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1/√2 ইন্টু 2, দ্যাট মিনস শোর। জি ভাইয়া। ও আচ্ছা, এখানে আসলে দেখো প্লাস মাইনাস এখানে অ্যাভয়েড করা হয়েছে, কারণ এটা যখন দেখবে যে প্রমাণের সাথে, যখন এই শো দ্যাট প্রুভ দ্যাট এই টাইপের প্রমাণের জন্য তোমরা তো জানো অনেক ক্ষেত্রেই
প্লাস মানটাকে নেওয়া হয়, মাইনাস মানটাকে নেওয়া হয়, কিন্তু জাস্ট প্রুফটা মেলানোর জন্য এখানে প্লাস মানটাকে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই বিষয়ে আরেকটা একটু ছোট কথা বলি। তোমরা √49 এর বর্গমূল কত? -7 না? হ্যাঁ। কি জন্য? আসলে সেটা ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল অফ অ্যালজেব্রা অনুযায়ী এটা যখন তুমি যে কোনো একটা বিষয়কে রুট করো, ধরো যে কোনো একটা সংখ্যা 49 হোক, 81 হোক, সেটা যখন রুট করবা সবসময় প্লাস মানটাকে আমাদের কনসিডার করতে হয়, মাইনাসটা সবসময় অ্যাভয়েড করা হয়। এটা প্রিন্সিপাল অফ অ্যালজেব্রা অনুযায়ী। তো এই বিষয়ে চমক হাসান ভাইয়ের একটা ভিডিও আছে, পারলে দেখে নিও, যে সেটা ছিল গণিতের রঙে ঝালমুড়ি পর্ব 6। ঝালমুড়ি বলা হয়েছিল কারণ ওইখানে এক টপিকের মধ্যে অনেক কিছু বোঝানো হয়েছিল, আরো ওই আরোহ পদ্ধতি, যেটা আসলে মানে খুবই ভয়াবহ একটা প্যারা দিত আমাকে। আমি বুঝতাম না যে এটা কেমনে কি করতো। মানে প্রথমে এমনি একটা কথা বলে তারপরে করতো, এটা আসলে যুক্তিবিদ্যার বিষয়। কিন্তু আমাদের ম্যাথে এটা, ম্যাথ আর যুক্তিবিদ্যার অনেক কিছু সেম, বিশেষ করে এই দ্বিপদী বিস্তৃতিতে। তো যাই হোক, ওই কথা পরে, কিন্তু সবসময় হ্যাঁ, প্রমাণের ক্ষেত্রে যখন আমি ওই আগের কথাটা বলতেছি, প্রমাণের স্বার্থে অনেক ক্ষেত্রেই দেখবা যে তোমার কখনো প্লাস নিতে হচ্ছে, কখনো মাইনাস নিতে হচ্ছে, কোনটা বেটার হয় সেটা প্রমাণ দেখে তুমি করবা। আর ওই 49 এই টাইপের যেগুলো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের প্লাস সংখ্যাটাকে এখানে কনসিডার করা হয় আর কি। পরে যে সমস্যা, তো দেখো এখানে বলছে যে আর্গনসের ডায়াগ্রামে তোমার জেড আই জেড জেড প্লাস আই জেড দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? জেড, এই যে জটিল সংখ্যাটা, জেড এই যে জটিল সংখ্যাটা, এটাকে আমরা সাধারণভাবে এটা রিপ্রেজেন্ট করে এক্স প্লাস আই ওয়াই কে, তাই না? তো আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে এক্স প্লাস আই ওয়াই এটাকে আমি ক্রমজোড় আকারে প্রকাশ করতে পারতেছিলাম। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই কে আমি লিখবো এক্স কমা ওয়াই। আবার আই জেড যখন আছে তখন আমি এটাকে লিখতাম কি, আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই। দেখো অবাস্তব অংশ যেটা, অবাস্তব অংশের সহগ যেটা, সেটা সবসময় কোটি আকারে থাকতো। আর বাস্তব অংশের যে যে বাস্তব অংশ যেটা আছে সেটা সবসময় ভুজ আকারে থাকতো। এখানে হচ্ছে -y প্লাস আই এক্স, তার মানে ক্রমজোড়টা কি, -y, x। আবার যদি আরেকটা জটিল সংখ্যা, সেটা হচ্ছে জেড প্লাস আই জেড, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই জেড এর মান তো জানাই আছে যে ix - y। এখান থেকে বলছি x - y প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো নির্ণেয় যে ইয়াটা হচ্ছে আমাদের ক্রমজোড়, সেটা কত, x - y, এক্স প্লাস ওয়াই। এখন এই যে তিনটা ক্রমজোড় দেয়া আছে, তিনটা ক্রমজোড় দেয়া আছে, সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা তো তোমরা ক্লাস 9 থেকে করতেছো এই সমস্যাটা। সেই সেইভাবেই এখানে ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখো নির্ণয় ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটা হচ্ছে অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ মড, প্রথমে আগে লিখে নেই যে কোন কোন ক্রমজোড়গুলো আছে। এক্স ওয়াই, মানে ওই ভুজগুলোকে উপরে এক সারিতে আর কোটিগুলোকে নিচের আরেক সারিতে। ওয়াই, x - y, এক্স, নিচে হচ্ছে এক্স, আর এক্স প্লাস ওয়াই, ওয়াই। এখান থেকে ক্ষেত্রফল বের করার জন্য এই বরাবর প্রথমে গুণ করে দিব, গুণ করে গুণফলগুলো যোগ করব। এটা হচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার্ড প্লাস এক্স ওয়াই
মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই বরাবর যেগুলো আছে কোটি বরাবর, তাদের আমরা গুণ করে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে এদের সাথে যোগ করে দিব, অর্থাৎ বিয়োগ করে দিব, জাস্ট গুণ করে এদের সাথে বিয়োগ করে দিব। তাহলে এটা কত হচ্ছে? প্লাস ওয়াই স্কোয়ার প্রথমে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই। এখানে একটা মডুলাস। দেখো এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই একটা মাইনাস রাশি, এক্স ওয়াই প্লাস রাশি মাইনাস রাশি কাটাকাটি হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ারের একটা প্লাস রাশি, এক্স স্কোয়ারের একটা মাইনাস রাশি কাটাকাটি। এ পাশে ওয়াই স্কোয়ারের একটা মাইনাস, ওয়াই স্কোয়ারের একটা প্লাস কাটাকাটি। তাহলে দেখো কি হচ্ছে, হাফ ইন্টু মড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে আর মড আছে, আমি কি করতে পারি, এখান থেকে প্লাসে নিয়ে আসতে পারি, অর্থাৎ হাফ ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান আমি কি বলতে পারি, দেখো জেড সমান যখন আমি বলছি যে এক্স প্লাস আই ওয়াই, মড জেড সমান কি বলতে পারতাম, মড জেড সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মড জেড স্কোয়ার সমান কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে হচ্ছে হাফ ইন্টু মড জেড স্কোয়ার বর্গ একক। আচ্ছা তোমরা কি জানো যে গণিতের সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন কোনটা? আচ্ছা, গণিতের গণিতের সবচেয়ে বিউটিফুল ইকুয়েশন হচ্ছে ই টু দ্য পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। কারণ বলবো কেন ভাই, তো এটার কারণ হচ্ছে এখানে একটা জিরো আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা তুরীয় সংখ্যা আছে। ওয়ান হচ্ছে এমন একটা সংখ্যা যার মৌলিক না যৌগিক না, জিরো একটা সংখ্যা আছে যেটা খুবই অদ্ভুত একটা সংখ্যা। আসলে জিরোর সৌন্দর্য অনেক। তো চমক হাসান ভাইয়ের ওই আরেকটা ভিডিও আছে যে শূন্য হাইরে শূন্য, তো সেখানেও পাওয়া। আইব বাচ্চু তো এর উপরে গানও গেয়ে গেছে, শূন্যতায় ডুবে গেছি আমি। তো যাই হোক, তো সেই শূন্য ব্যাপারটা আসলে অনেক সুন্দর। যাই হোক, তারপরে ই, ই হচ্ছে একটা তুরীয় সংখ্যা, পাই র্যান্ডম নাম্বার, আই একটা কাল্পনিক সংখ্যা। তো এই জন্য এটা সব গণিতবিদদের আসলে একটা মতামত যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সংখ্যা। তোমার কাছে এটা সুন্দর নাও লাগতে পারে, আমার কাছে সুন্দর নাও লাগতে পারে, কিন্তু আসলে এটা ওরা বলছে তাই আমাদের মানে নাও লাগবে আর কি। তো এখান থেকে একটা অঙ্ক তুই দেখি, ই টু দ্য পাওয়ার আই পাই প্লাস ই টু দ্য পাওয়ার টয়েস আই পাই প্লাস ই টু দ্য পাওয়ার থ্রাইস আই পাই। এখান থেকে আমি যে কন্টিনিউ করে যাই, ই টু দ্য পাওয়ার 2019 আই পাই। এর সমান কত? দেখো আসলে আমরা এতদিনে যত ধারা করছি, করতে করতে আসলে আমাদের একটা ইনস্টিংক্ট তৈরি হয়ে গেছে, একটা সহজাত প্রবৃত্তি তৈরি হয়ে গেছে। ধারা দেখলেই মনে হয় যে না, এটা হয়তো এভাবে আমার প্রত্যেকটা যোগ যোগ করে হয়তো বের করতে হবে না, কোনো একটা সহজ পদ্ধতি আছে। হ্যাঁ, এখানেও একটা সহজ পদ্ধতি আছে। আর আসলে কি, যাই হোক, ই টু পাওয়ার আই পাই এর মানটা কত বলতো? -1। তার মানে এখানে প্রত্যেকটা বেজোড় পদের মান কত? মাইনাস, -1। তার -1 +1, -1 +1 এভাবে চলতে থাকবে কিন্তু। তো এখানে যতগুলো জোড়া পাবো আমি, ততগুলো প্লাস মাইনাস মিলে একটা করে জিরো দিবে আমাকে। কিন্তু জাস্ট একটা অভাগা আছে, যে অভাগা একদমই খালি। তো এই খালির জন্য আমাদের এখানে পাবো একটা -1, ফলে অ্যান্সারটা চলে আসবে -1। এটা হচ্ছে অ্যান্সার। আমি আসলে পরে আরেকটা অঙ্ক করাতে চাইছিলাম, কিন্তু ওটা করাবো না, খুব একটা দরকার নাই। কিন্তু তারপরও একটা বিষয় বলে রাখি তোমরা, তোমাদের ম্যাট্রিক্সের যখন সলিউশনটা করা হয়েছিল, তোমরা যখন খাতাটা দেখা হয়েছিল, খেয়াল করছি যে তোমরা অনেকেই এই শূন্য ম্যাট্রিক্সকে তোমরা এইভাবে লিখছো। ভাই, ম্যাট্রিক্সের কোনো মান আছে? ম্যাট্রিক্সের কোনো মান নাই। ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান আছে, কিন্তু ম্যাট্রিক্সের মান নাই। কিন্তু তুমি যদি এখন ভাই, তোমার যদি খুব জেদ হয় যে না আমি এটা শূন্য লিখবো, কিন্তু তখন তোমাকে এভাবে লিখতে হবে। দেখো, তোমার এখন ইটালিক হরফে বোল্ড করে এখানে তার ডাইমেনশন উল্লেখ করে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেটার পদ্ধতি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।